cryptography and foundations of quantum mechanics. This title of this talk is Secure Communication Beyond Classical Limits. ধন্যবাদ জানাই কলেজের অর্গানাইজারদেরকে, প্রফেসরদেরকে এবং সর্বোপরি স্টুডেন্টদেরকে যে এত সময় ধৈর্য ধরে তোমরা বসে আছো। মনে হচ্ছে সবাই বেশ ক্লান্ত। কি করা উচিত? তুমিও করা উচিত নাকি? হ্যাঁ, আচ্ছা দেখি যতটা ভালো লাগে ততটাই পড়াশোনা করবো, তাই বেশি করবো না, ঠিক আছে? তোমরা বলবে যে আমার ভালো লাগে, এখনই বলতে চাইছো নাকি? হ্যাঁ, যতটা ভালো লাগবে ততটাই পড়বো, কষ্ট করে পড়ার কিছু করবে। আচ্ছা, এটা একটা টাইটেল আছে, যাই হোক এটা নিয়ে পরে আলোচনা হবে, যে সিকিউরিটি ব্যাপারটা। তা আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে এখন বর্তমানে এই যে অনেকেই বসে আছে এই ঘরের মধ্যে, তোমার কাছে সবথেকে প্রিয় বস্তু কি? প্রিয়জন বলছি না, সে বাবা মা আছে বা অন্য কেউ আছে, আমি বলছি প্রিয় বস্তুটা কি তোমার কাছে? হ্যাঁ, ফোন। তার মানে অ্যাকচুয়ালি কি ফোন না, ফোনের ইনফরমেশন। বর্তমান যুগে যার কাছে যত বেশি ইনফরমেশন বা ইনফরমেশনের দখল আছে সে তত বেশি পাওয়ারফুল। এটা তুমি রাষ্ট্র হিসেবে দেখতে পারো, কোনো সংস্থা হিসেবে দেখতে পারো। কিছু বছর আগে কিন্তু এরকম ছিল না। তখন কি ছিল বলতো? কার কাছে কে বেশি পাওয়ারফুল ছিল? যার কাছে যত বেশি শক্তি বা এনার্জি ছিল সেই দেশ বা সেই সংস্থা তত বেশি পাওয়ারফুল। তাহলে আমরা এনার্জি এরা থেকে এখন আমরা ইনফরমেশন এরা। তো ইনফরমেশন তো ঠিক আছে, প্রচুর ইনফরমেশন আছে, আর আমাদেরও একটা লাইফে স্বভাব আছে আলিপা, তাই তো? সবাই চাই লোকের ইনফরমেশনটা শুনে নেব, আমারটা তাই তো? আমারটা কাউকে জানাবো না বা বলবো না, আমার মোবাইলে বা আমার মেসেজ গুলো বাড়ির কেউ বা আমার বন্ধুরা জানে যাতে না দেখতে পারে, আমি যাকে দেখাতে চাই সেই যাবে দেখে। তাহলে এইটা সব ক্ষেত্রে, সেটা শুধু মোবাইল বলে না, তুমি যে তোমরা এটিএম কার্ড ইউজ করো তাই তো? হ্যাঁ, ইন্টারনেট ব্যাংকিং ইউজ করো, সেখানেও তো এটা আছে না? তুমি চাও না তোমার পাসওয়ার্ডটা কেউ জেনে যাক, তোমার ইমেলের পাসওয়ার্ডটা জেনে যাক, তোমার ফোনের একটা লক আছে সেটা কেউ জেনে যাক। তাহলে সব জায়গায় একটা সিকিউরিটির প্রশ্ন। তাহলে যা যা ডিভাইস তুমি ইউজ করছো, যেগুলো এখন তুমি খুবই, যেগুলো তোমার কাছে সবথেকে প্রিয়, সবার কিন্তু তুমি চাও যে সিকিউর থাক, মানে কোনো ইনফরমেশন আমি যেটা চাইবো সেটা জানি, বাকিটা কেউ না জানে। এটা দরকার আমাদের লাইফে, কারণ আমার অনেক কিছু পার্সোনাল জিনিস থাকতেই পারে যে আমি লোকের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম, আর আমাদের দেশের আইনও বলছে যে তুমি তোমার পার্সোনাল জিনিস কাউকে দেখাতে বাধ্য নও, ঠিক আছে? তাহলে একটা গেল সিকিউরিটি। দ্বিতীয় আর কি তোমরা দেখো, ফোন টোন কেনার সময় কি দেখো? স্পিড। তাহলে সিকিউরিটি আর স্পিড, এই দুটো খুব ইম্পর্টেন্ট এখনকার। তাহলে আমরা যে কোনো জিনিসে এই দুটো আগে চেক করে নেব, কি ব্যাপারটা কি আছে, মানে এগুলো খুব ভালো হলে আমরা সেটাকে খুব ভালো, কম্পিউটার হোক, মোবাইল হোক, যাই হোক। তাহলে এই শুধু এইটুকু জিনিস আমরা বোঝার চেষ্টা করবো যে কিভাবে এটা কাজ করে, আর আমরা যে এখন জিনিসগুলো ইউজ করি সেগুলো কি সত্যিই সিকিউর না একটা আমাদেরকে বোকা বানানো হচ্ছে? আর যদি সিকিউরিটি থাকে, কি ধরনের সিকিউরিটি আছে তার মধ্যে, বা তার থেকে আরো ভালো কিছু সিকিউরিটি পাওয়া সম্ভব কিনা আমাদের লাইফে, এইটা একটু বোঝার চেষ্টা করি। এইটুকুতে ঠিক আছে তো নাকি? ঘুম পেয়ে যাচ্ছে? হ্যাঁ,
এটা একটা মানে আমরা খুব ছোটবেলার একটা ম্যাথমেটিক্স দিয়ে শুরু করি। আচ্ছা আমি যদি বলি 3 গুণ 5 কত? একটু বড় সংখ্যা দিয়ে দেখা যায়, একটু বড় সংখ্যা দিয়ে দেখা যায়। এগুলো পরে আসছে, আমি আবার দেখাই একটু পরে একটু বড় সংখ্যা দিয়ে দেখা যায়। এই গুণটা কি করতে পারবে তোমরা? একটু করে বলো না। সবাই মোটামুটি করতে পারছো তাই তো? একটু সময় লাগবে। পরেরটা দেখো তো, এখানে একটা ফ্যাক্টর বার করছো, একটা ফ্যাক্টর বার করতে পারো। ফ্যাক্টর মানে বুঝতে পারছো? যেমন 15 ফ্যাক্টর একটা কত? 3, একটা 5, এইটার একটা ফ্যাক্টর বার করে দিতে পারবে। তাই তোমাদের কাছে তো কম্পিউটার মানে ছোট একটা কম্পিউটার আছে, মোবাইল আছে, তাতে ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটরে দেখো এই প্রোডাক্টটা আছে, গুণ করার একটা জায়গা আছে, মানে একটা বাটন আছে। এই ফ্যাক্টর বার করা, ডিভিশনটা আলাদা জিনিস। ডিভিশন হচ্ছে একটা পয়েন্ট দেবে, কিন্তু তোমার ইন্টিজার ফ্যাক্টর আছে। ফ্যাক্টর মানে একটা ইন্টিজার, এইটার কোনো বাটন কিন্তু দেয় না। তার মানে এই অঙ্কটা অত সহজ নয়। ওই কম্পিউটার, ওই ছোট কম্পিউটার যেটা আছে ওটার কাছেও কঠিন। এই অঙ্কটা এটা দেখো, এইটা আমরা চাইছি প্রাইম ফ্যাক্টর। প্রাইম নাম্বার তো সবাই জানে নাকি? কাকে প্রাইম নাম্বার বলে? এক আর সেই সংখ্যা, এবং সংখ্যাটা অবশ্যই 1 এর বড় হতে হবে, 2 বা 2 এর বড়। 2 থেকেই প্রাইম নাম্বার শুরু হয়। সেই সংখ্যা আর 1 ছাড়া আর কোনো ফ্যাক্টর নেই, সেটাকে প্রাইম নাম্বার বলি। ঠিক আছে, তাহলে এইটা আমরা করে দেখলাম যে মোটামুটি যেটা করা যায়, এই জিনিসটা করা যায় যে এই গুণটা করলে এটা হবে, তোমরা তাহলে বললেই আসবে, তাই তো? ঠিক আছে, এটা খুব সিম্পল, গুণটা করা সহজ। আর এইটা কঠিন। এটা দেখো 67, 83, এইগুলো সংখ্যা কিন্তু ওর থেকে ছোট সংখ্যা একদম, কিন্তু তাও তুমি এটা বার করতে পারছো। তার মানে কোন একটা নাম্বার দিলে তার ফ্যাক্টরগুলো বার করা সব সময় সহজ না। একটা ইভেন নাম্বার আছে, তুমি জানো তুমি একটা ফ্যাক্টর, তো একটা অড নাম্বার দিলে তার ফ্যাক্টর বার করাটা বেশ কঠিন, বিশেষ করে এরকম দুটো লার্জ প্রাইম নাম্বারের গুণফল যদি ওটা হয়। বুঝতে পারলে? তাহলে এই জিনিসটার উপরে আমাদের সব সিকিউরিটি, এখন বর্তমান যে সিকিউরিটি, এই শুধু এইটুকু জিনিসের উপরে যে এটা কঠিন। তো এটা কঠিন তো তোমার কাছে, কার কম্পিউটার সম্পর্কে একটু কোডিং এর নলেজ আছে? কার আছে? তো কম্পিউটার সায়েন্স নিয়ে একটু পড়েছো? মানে কম্পিউটারে কোডিং করা, হ্যাঁ, এটা করলেও কিন্তু হ্যাঁ, এটা কি সুন্দর যে কম্পিউটার অ্যালগরিদম চালানো যায়, এটা কি প্রচুর পাওয়ারফুল কম্পিউটার দেওয়া আছে। তাতেও কি এই প্রবলেমটা সলভ করা যেত না? হ্যাঁ, তাহলে হয়ে যাবে, হয়ে যাবে তো। হ্যাঁ, আচ্ছা কত সময় লাগতে পারে, মানে কটা স্টেপে হবে বলতে পারো? ধরো এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছি, ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, এই n এর একটা ফ্যাক্টর বার করতে চাইছি, তাহলে আমি কিভাবে করব? প্রসেসটা 1 দিয়ে ভাগ করে 1 যোগ করতে করতে আবার ভাগ করতে হবে। 1 দিয়ে ভাগ করলে 1 দিয়ে সবাই ভাগ করে, 1 দিয়ে চেক করা দরকার, 2 দিয়েও চেক করা দরকার নেই, ইভেন না তো 2 দিয়ে তো হবেই। তারপরে কি করতে? 2 প্লাস 1, তারপরে হ্যাঁ, তারপরে প্লাস 1 অড নাম্বার দিয়ে ভাগ করতে হবে। অর বল, অড নাম্বার দিয়ে ভাগ করতে যেতে হবে। সবার প্রথমে চেক করবে। ধরো 3 চেক দিয়ে ভাগ করে চেক করবে, তাহলে 9 দিয়ে কি চেক করবে? হ্যাঁ, 9 দিয়ে যদি ভাগ হতো 3 দিয়েও তো ভাগ হবে। এইভাবে চেক করতে করতে কত দূরই বা চেক করবে? হ্যাঁ, যতক্ষণ আমি হচ্ছে যে তাহলে ধরো এই সংখ্যাটাই ধরো 5561 আছে, তাহলে তুমি কত দূর পর্যন্ত যাবে? তোমার শেষ সংখ্যাটা কত দিয়ে চেক হবে? 67 5559, 67 এটা কিন্তু তুমি দেখো, তুমি আগে বলো তুমি কত দূর পর্যন্ত চেক করবে। এটা তো এখন দেয়া আছে, উত্তরটা দেয়া আছে। ধরো এরকম জায়গায় তুমি আগের জায়গায় তখন তুমি কত দূর চেক করতে, এই ভাগ করছো না একটা করে চেক করছো, যে 3 দিয়ে হলো, তারপরে 7 দিয়ে হলো কি 5 দিয়ে হলো, এরকম চেক করছো না, তো তুমি কত দূর যাবে? নিয়ারেস্ট ভ্যালু
নিয়ারেস্ট প্রাইম নাম্বারটা পর্যন্ত, নিয়ারেস্ট প্রাইম নাম্বারটা পর্যন্ত 5561। তাহলে ওর নিয়ারেস্ট প্রাইম তো অনেক বড় নাম্বার, তাহলে ধরো একটু ফ্যাক্টর যদি থাকে, তাহলে ধরো একটা ফ্যাক্টর আছে, ধরো এর একটা ফ্যাক্টর আছে, ঠিক আছে? তার মানে তুমি এর থেকে জাস্ট পরের ছোট ছোট নাম্বারটা দিয়ে দেখবে, ছোট প্রাইম নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা, এই যদি একটা ফ্যাক্টর থাকে আর একটা ফ্যাক্টর, দুটো ফ্যাক্টর কি এর রুটের থেকে বড় হতে পারে স্কয়ার রুটে? তাহলে তুমি অতটুকু যাবে না, থাকলে তো স্কয়ার রুটের নিচে থাকবে একটা ফ্যাক্টর, দুটো ফ্যাক্টরই তো স্কয়ার রুটের বেশি থাকতে পারে না। তার মানে যে কোনো নাম্বারের ফ্যাক্টরটা বার করতে গেলে প্রাইম ফ্যাক্টরটা কতগুলো ম্যাক্সিমাম দরকার, তুমি একটা ফ্যাক্টর থাকলে পেয়ে যাবে স্কয়ার রুট। এতগুলো অপারেশন, এটা শুনতে খুব ভালো লাগছে, এটা খুব, আর এই কঠিনটা এত বড় কঠিন যে তোমাকে আমি এমন একটা নাম্বার দিয়ে দিতে পারি যেটা পৃথিবীর সমস্ত পাওয়ারফুল কম্পিউটার তোমাকে অ্যাভেলেবল করে দেওয়া হলো, তাতেও তুমি তোমার লাইফ টাইম ওই প্রবলেমটা সলভ করতে পারবে না, মানে তার একটা ফ্যাক্টর বার করতে পারবে না। তোমরা যে কম্পিউটার গুলো বার করো, ইউজ করো, সেগুলো কত বিটের হয়? 64 বিট। তা আমি তার ক্যালকুলেশন গুলো 64 বিটের মধ্যেই আশেপাশে থাকে। আমি যদি 600 বিটের একটা সংখ্যা দিই, তুমি তোমার কাছে কোন কম্পিউটার আছে, তুমি যেটা ইউজ করবে, এইরকম কিছু নাম্বার আছে, এই নাম্বারগুলোকে, এটা একটা নামের একটা মহত্ব আছে, আমরা সেটা একটু পরে আসছি। সেটাকে বলা হয় আরএসএ নাম্বার। এই একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারটা ডেসিমাল প্লেসে লেখা আছে। ডেসিমাল প্লেস আর বিট বুলিয়ান সংখ্যা হতে তো বিট 0 আর 1, যে কোনো ডেসিমাল নাম্বারকে আমরা বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারি। সেই বাইনারি নাম্বারে কনভার্ট করলে এত বিট হয়ে যাবে 2048। আর বিশ্বের সমস্ত বড় সিকিউরিটি, ব্যাংকিং সিকিউরিটি এই নাম্বারটার ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে আছে। মানে এই ফ্যাক্টর বার করতে হলে তুমি সমস্ত পাসওয়ার্ড প্রায় লিখে নেবে, এইরকম একটা নাম্বার। আর এটা ডেসিমাল রিপ্রেজেন্টেশন হচ্ছে 617 ডিজিট। তাহলে তোমার কম্পিউটার কত? 2048 বিট, তোমার কম্পিউটার 64 বিট, তুমি কি করে পারবে? আর এটা যদি তুমি ভেঙে ফেলো, এত টাকা এখনই ক্যাশ করতে হবে। তুমি এই আরএসএ নাম্বার বলে গুগলে সার্চ করবে, দেখবে উইকিপিডিয়ায় ডিটেইলসটা আছে। তুমি যদি ভেঙে নাম্বারের ফ্যাক্টরটা বার করে দিতে পারো, ওদেরকে দেখবে যে আমি ফ্যাক্টর পেয়ে গেছি দুটো, এটা দাম বলে দেখাচ্ছে যে এরকম দুটো নাম্বারের ফ্যাক্টর মোট প্রাইম। তুমি যদি পেয়ে যাও, তুমি টাকা দেবে। এখনো পর্যন্ত যেটা ব্রেক হয়েছে সেটা হচ্ছে এই ডিজিটের সংখ্যা আরএসএ 250। এটা কত? এইটা তাও কত 2020 তে এটা দিয়েছিল 90 এর দশকে নাম্বারটা। তখনকার কম্পিউটারের স্পিড কি ছিল? কিছুই ছিল না, তখন এই নাম্বারটা দেওয়া হয়েছিল। আজ এত ভালো ভালো কম্পিউটার, এত ডেভেলপ হওয়ার পরেও এই 2020 তে সেই নাম্বারটা, এরকম অনেক অসংখ্য নাম্বার দেওয়া আছে আরএসএ। ওটা একটা কোম্পানি আছে, সেই কোম্পানি সংস্থা আছে, তারা এই নাম্বারগুলো দেয়, আর সমস্ত ব্যাংকিং পরিষেবা যারা পাসওয়ার্ড ক্রিয়েট করে আরো যেসব এজেন্সি, তারা মোটামুটি ওই নাম্বারগুলোকে কিনে নেয় বা ইউজ করে। ওদের কাছে ওই ফ্যাক্টরটা আছে, ওরা দুটো প্রাইমের গুণফল করে ওই নাম্বারটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার বুঝি এইগুলো কিভাবে কাজ করে। এই ফ্যাক্টরটা তো বুঝলাম, তার মানে এটা কি হলো? এটা একটা ওয়ান ওয়ে ফাংশন, মানে x দিলে তুমি f of x ক্যালকুলেট করতে পারবে, বা xy দিলে f of xy ক্যালকুলেট করতে পারবে। দুটো নাম্বার দিলে তাদের প্রোডাক্টটা তুমি দিয়ে দিতে পারবে, একটা x একটা y, xy টা ক্যালকুলেট করে দিতে পারবে। কিন্তু f of xy মানে ফাংশনাল ভ্যালুটা দেওয়া থাকলে কোন পয়েন্ট থেকে এসছে xy সেইটা তুমি ক্যালকুলেট করতে পারছো না। ওই ডিফিকাল্টিটাকে ইউজ করা হচ্ছে, এটা ওয়ান ওয়ে ফাংশন। এবার এর সঙ্গে কোয়ান্টামের কি রিলেশন, সেইগুলো একটু অল্প একটু বুঝি, বেশি দরকার নেই। ঠিক আছে, তার জন্য আমরা আগে একটু এবারে আবার একটু পুরো ব্যাকে চলে যাই, যে ওই যে সিকিউরিটি বললাম না, সিকিউরিটি বলতে কি বোঝায় সেগুলো একটু দেখা। এইগুলো আমরা মোটামুটি ডেইলি বেসিসে এইসব
গুলো ইউজ করি ইনফরমেশন প্রসেসিং এর জন্য, এইসব ডিভাইস গুলো ইউজ করি। এবং মেসেজটা আমরা এইটাই চাইছি যে আমার একটা মেসেজ আছে, আমি একটা সেন্ডার, এই মেসেজটা আমি আমার কোনো বন্ধুকে পাঠাতে চাইছি, এমন ভাবে পাঠাতে চাইছি বন্ধুই শুরু করতে পারবে, অন্য কেউ পারবে না। তাহলে কি প্রসেস আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা একটু বাকি লোকের বোঝানোর জন্য বলো, তার মানে তুমি একটু মোচড় করে দেবে, ওটা দেখে যেন টেক্সটটা এমন কেটে দেবে যাতে পড়া যায় না। কেউ বলতে পারে একটা অ্যালফাবেট শিফট করে দিল 5 বার 10 বার, আবার কেউটা জানানো আছে যে তুমি ব্যাকে করে নাও টেক্সটটা। তো এইটাকে এই যে ফাংশন অ্যাপ্লাই করলাম, এটাকে বলা হয় এনক্রিপশন। এই এনক্রিপশন করে দেওয়া, এটা একটা প্লেন টেক্সট ছিল, সেখান থেকে এনক্রিপ্টেড হয়ে গেল, মানে একটা মোচড় দেওয়া হলো, কিংবা একটা ট্রান্সফার দেওয়া হলো, বা একটা সংখ্যা করে দেওয়া হলো যে 5 7 2 3, ওই 5 7 গুলো অ্যালফাবেটের সঙ্গে যুক্ত আছে, সেই চারটাও তোমার বন্ধুটাও না সেমিটার ডিসক্রিপশন। এবার সেটা দিয়ে একটা টেক্সট তৈরি করা হলো, যেটা পড়ে দিতে সেটাকে লিখে দিলে, সেটাকে বলা হয় সাইফার। এই টেক্সটটা তুমি যখন যে কোনো এবারে মানে করে দাও, টেক্সট করে দাও, বাই পোস্টে পাঠিয়ে দাও, কোনো অসুবিধা নেই, যে কেউ কোনো কিছু জানে না, কারণ ওর এই ম্যাপিংটা তো নেই। এটা যে এনক্রিপশনের করেসপন্ডিং ডিক্রিপশন, যে কোনটা থেকে কোনটা ফিরতে হবে, সেই ম্যাপিংটা শুধু যাকে পাঠাচ্ছে তার কাছেই আছে। এবং সে যখন এই টেক্সটটা পেয়ে যাচ্ছে, সে তো ওই ডিক্রিপশনটা জানে, ওই ম্যাপিংটা জানে, সে ওই ডিক্রিপশনটা করে নেবে, নিয়েও টেক্সটটা পড়ে নিতে পারবে। এই মাঝে যারা যারা ওটাকে অ্যাক্সেস করতে পারছে, যে কুরিয়ার বয় বা তুমি ইমেল করলে ইমেল যারা হ্যাক করে নিল, তারা কিছুই বুঝতে পারলো না, যত সময় না তাদের কাছে এই ডিক্রিপশন কিটা আছে। এই ডিক্রিপশন কিটা বলছিল না। তাহলে এইভাবে আমরা একটা মেসেজ পাঠাতে পারি সিকিউরলি। আর এটা বুঝতে পারছো গভর্নমেন্ট এজেন্সি থেকে কত প্রয়োজন, একটা এজেন্সি আরেকটা এজেন্সিকে বলছি, বা যুদ্ধের জন্য অন্য দেশ তৈরি হচ্ছে, সেই ইনফরমেশনটাকে গভর্নমেন্টকে লুকিয়ে পাঠানোর কথা প্রচুর, মিলিটারি থেকে শুরু করে সমস্ত জায়গায়, ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত সেক্টরে। তোমাদের পরীক্ষার ইয়েও হতে পারে, মানে পরীক্ষার রিভিউ হতে পারে, পরীক্ষা দিচ্ছ, তোমার আইডেন্টিটি কার্ডে দেখো, ফাইনাল যখন পরীক্ষা দাও তোমরা নাম লেখো, কি লেখো? কেন নাম লিখলে কি অসুবিধা হবে? ওটা এক ধরনের তোমার আইডেন্টিটিটাকে লুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে তোমার টিচার বা যে এক্সামিনার সে তোমার উপর রিভেঞ্জটা না নিতে পারে, যে বদমাইশি করেছে একটু নাম্বার কম, বা একটু ভালো ছেলে ছিল একটু নাম্বারটা বেশি। এইটার কারণে, যদি এটা ফুল প্রুফ নয়, কিন্তু যতটা করা যায়, ঠিক আছে, সেই জিনিসগুলো মানে আইডেন্টিটিটাকে লুকানো বা ইনফরমেশনটাকে লুকানো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইখানে প্রয়োজনটা কি, যে দুজন দুটো জায়গায় আছে, এনক্রিপশন আর ডিক্রিপশন এর কাছে আর এর কাছে থাকবে, এটা কিভাবে সম্ভব? কারণ তাদের কোনো এক সময় এক জায়গায় হতে হবে, তাই তো, এক জায়গায় হতে হবে, তারপর সেটা লিখে দিল এইটা হচ্ছে এনক্রিপশন, এইটা ডিক্রিপশন, তারপরে তারা ইউজ করবে। এইটা একটা প্রসেস। তাহলে একটা উদাহরণ নিয়ে ভাবা যায়। আমরা জানি যে কোনো টেক্সট কম্পিউটারে তো আলটিমেট ওটা বাইনারিতে চলে যায়, 0 1 সিকোয়েন্স। তাহলে ধরো একটা মেসেজ, সেটা আমরা 0 1 এ কনভার্ট করতে পারি না? হ্যাঁ, তুমি তোমার দরকার ম্যাপিং করে নাও, নিয়ে 0 1 এ কনভার্ট করে দেখো, এই ম্যাপিংটা সবাই করে না। তো এরকম একটা মেসেজ আছে, এটা হচ্ছে মেসেজ 1 0 1 1 0 0 1 0। এই অ্যাড্রেস, এই মেসেজটা বটকে পাঠাতে চাইছে পাবলিক চ্যানেল। পাবলিক চ্যানেল মানে কি, ইমেল, বাই পোস্ট, এই সব কুরিয়ার, এই সব এগুলো হচ্ছে পাবলিক চ্যানেল, মানে যে কেউ অ্যাক্সেস করতে পারে। ওটা সে কি করবে, ও একটা এনক্রিপশন কি আছে, ওই যে দুজন মিলে একটা এনক্রিপশন আর ডিক্রিপশন কি দুজন আগে মিলে ঠিক করে বসে ঠিক করে নিয়েছে, এবং দুজন তারপর দুই জায়গায় চলে গেছে। এবারে যখন এনক্রিপশন কি এর কাছে আসে, ওই মেসেজটার সঙ্গে XOR অপারেশন, XOR অপারেশন জানো, বা মডিউল 2 অপারেশন, মানে 1 + 1 হয়ে যেটা হচ্ছে 2, ওটাকে 2 দিয়ে ভাগ করে যে ভাগ শেষটা থাকবে, সেইটা ভাগ শেষ কত থাকে
2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে 0 আর 0 প্লাস 1 1 ভাগশেষ কত থাকে 2 দিয়ে ভাগ করলে তাহলে এটা করে দেখো তো ঠিক আছে কিনা এইটা এটা যোগ করলে কত হয় 1 তাহলে 1 ই থাকবে তারপরে 1 0 0 1 তারপরে 0 যোগ 0 0 ই থাকবে এরকম করে দেখো তো এটা ঠিক আছে ঠিক আছে এবার আমি সি এই সি কে সাইফার টেক্সট বলছি এই সিটা আমি পাবলিক চ্যানেল দিয়ে পাঠিয়ে দিলাম ওপেন এই সি দেখে কি কেউ বুঝতে পারবে এটা কি ছিল যত সময় না তার কাছে ই বা ডি সম্পর্কে ইনফরমেশন আছে তাহলে সিটা আমি যা করব সবাইকে তোমার হাতে পাঠিয়ে দিলাম যে যাও ওই বন্ধুকে দিয়েছো তুমি দেখে কিছু বুঝতে পারছ না তাহলে এই সিটা চলে গেল ববের কাছে এবার ববের কাছে তো আগে থেকে ওরা ম্যাপিং করে রেখেছিল ডিক্রিপশন কি এখানে যেহেতু এক্সর অপারেশন দুবার নিলে আইডেন্টিটি হয়ে যায় মানে সেম সেই জন্য এখানে এনক্রিপশন আর ডিক্রিপশন কিটা সেম হয়েছে তোমাদের প্রয়োজন নেই তোমাদের মতো ম্যাপিং করে নিয়ে করে নিতে পারবে তো এখানে ওই একই ও ডিক্রিপশন কি দিয়ে ওটাকে যোগ করে দিল এক্সর অপারেশনটা করলো 1 যোগ 1 কত হয় 0 তাই তো 1 যোগ 1 2 হয় 2 এর 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা আমার দরকার 0 তাহলে ও দেখো এই পুরনো যে মেসেজ অ্যাকচুয়াল মেসেজটা তাহলে তো হয়ে গেল সমস্যা সমাধান হয়ে গেল না কি অসুবিধা আচ্ছা তুমি যখন কাউকে মেসেজ পাঠাও সব সময় কি এরকম প্রয়োজন আছে যে তুমি তার সঙ্গে আগে মিট করে দেখেছো এখানে তো সেটা প্রয়োজন পড়ছে কারণ এই এনক্রিপশন ডিক্রিপশনটা এক জায়গায় বসে ঠিক না করলে তো ওটা সিকিউর না ওটা কারো মারফতে করলে সে তো জেনে যাবে সে তো ওইটাকে ইউজ করে আবার মেসেজটা পড়ে নিতে পারবে তাহলে এই একটা অপশন যে দুজনকে ওই মেসেজ পাঠানোর আগে কোনো এক সময় বসে ঠিক করে নিতে হবে আচ্ছা আজ নয় ঠিক করা গেল 10 বছর পরে আমি কত বড় মেসেজ কতবার পাঠাবো এইগুলো তো আর ঠিক থাকলো তাহলে আবার বড় মেসেজ হয়ে গেলে তখন আবার নতুন করে কি ইউজ করতে হবে কারণ এই কিটাকে যদি রিপিটেডলি ইউজ করতে থাকি একই কাজের জন্য তাহলে অনেক সময় গেসিং দিয়ে ওটাকে গেস করে নেওয়া যায় এটা প্রবাবিলিটি হাই প্রবাবিলিটি সেইগুলো চর্চার মধ্যে এখন না যায় ভালো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার তাহলে এর মেন অসুবিধাটা কি যে যখন দুজন দূরে আছে তখন এই জিনিসটা ক্রিয়েট করা যাচ্ছে ওটা একসঙ্গে মিক্স হয়ে তারপর ক্রিয়েট করতে হবে তাহলে দেখি এর কোনো সলিউশন আছে এই সলিউশনটা আছে মানে কিছু পর্যন্ত আছে ফুল প্রুফ নয় এটাকে প্রাইভেট কি বলে মানে দুজন মিট করে এক জায়গায় বসে এই এনক্রিপশন ডিক্রিপশনটা তৈরি করবে তাকে প্রাইভেট কি বলে এর পসিবল সলিউশন পাবলিক কি মানে দুজন দুই জায়গায় তো বসে আছে আর ওই যে এনক্রিপশন ডিক্রিপশন বা মেসেজ ট্রান্সফারটা এমন ভাবে করবে পাবলিক চ্যানেলটা ইউজ করবে কিন্তু বাকি কেউ বুঝতে পারবে না ওরা দুজনেই বুঝতে পারবে কি মেসেজ ছিল অন্য কেউ বুঝতে পারবে এটাকে পাবলিক কি ডিস্ট্রিবিউশন তাহলে বোঝা গেল আগেরটা কি ছিল প্রাইভেট কি মানে দুজন এক জায়গায় মিলিত হয়ে তৈরি করছে আর ওই সেম জিনিসটা দুজন দুই জায়গায় বসে তৈরি মানে দূরে বসে আছে অথচ কিছু ইউজ করে অঙ্ক হোক বা কিছু একটা ফিজিক্স হোক কিছু একটা ইউজ করে ওরা ওই জায়গায় একই জিনিস তা সেটার একটা ওয়েল নন ডেফিনেশন এটা একটু বেশি ম্যাথ ইনভলভ বলে ওটা আলোচনা থেকে রাখছি না বলতো এই আরএসএ যে নাম্বারটা দেখলেন না ওই এই তিনজন সায়েন্টিস্ট 1978 এ একটা প্রোটোকল দেয় সেইটা এখন সব চলে এই যে মেসেজ যত ওই সিকিউর মেসেজ যাচ্ছে সব প্রায় সেটা দিয়েই চলে সেই প্রোটোকলটা আমরা কিভাবে কাজ করে তাহলে অনেকটা বুঝতে পারবো আমাদের সিকিউরিটি ব্যাপার তারপর দেখবো যে এর সঙ্গে কোয়ান্টামের কি সম্পর্ক ফিজিক্সের কি সম্পর্ক এইগুলো দেখি শেষ বেশি না ঠিক আছে আরো কিছু মানে তখনকার দিনে এই ওয়ার্ল্ড ওয়ার পরে বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন সিক্রেট এজেন্সি ছিল তারা প্রচুর সায়েন্স চর্চা করতো কিন্তু তারা পাবলিশ করতো না এগুলো বুঝতেই পারছো সিকিউর জিনিস তো হয়তো এদের এই রেজাল্ট আসার আগে তার আগে দেখো হয়তো এই 1970 তে কিছু প্রোটোকল এসেছে কিন্তু সেগুলো তখন পাবলিশ হয়নি এখন ওগুলো ইররিলেভেন্ট হয়ে গেছে এখন লোক সবাই জানে
তার মানে এদের এই কাজ করার আগেও কিন্তু ইউকে গভর্নমেন্ট এই সব নিয়ে কাজ করছিল বা তাদের কিছু করে কাজ ছিল। ঠিক আছে, দেখা যায় এই আরএসএ প্রোটোকলটা কি। আর তাহলে আমাদের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা কি? এখান থেকে একটা সিকিউর মেসেজ কেউ যাতে না জানতে পারে, শুধু আমার বন্ধুর কাছে পাঠিয়ে দেবো, বন্ধুই পড়তে পারবে মেসেজটা, আর যেন কেউ না পড়ে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, তাই তো? ঠিক আছে, দেখেন এটা তো আলোচনা হয়ে গেছে। এইবারে এই প্রোটোকলটা, তাহলে আমাদের লক্ষ্য কি? টাস্কটা কি? অ্যালিস ওয়ান্টস টু অ্যালিস আর বব, দুজনের নাম দাও, এ বি অ্যালিস বব। জেনারেলি কম্পিউটার সায়েন্স বা কোয়ান্টাম ইনফরমেশনে অ্যালিস বব দিয়ে শুরু হয় বলে সেজন্য এ ফর অ্যালিস, বি ফর বব। তো এ বি কে একটা মেসেজ পাঠাতে চাইছে সিকিউরলি, মানে এ তো জানে এই মেসেজটা সে পাঠাচ্ছে, বি শুধু করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। কিভাবে পাঠাচ্ছে? পাবলিক চ্যানেল ইউজ করে। পাবলিক চ্যানেল মানে কি? ইমেল হোক, কুরিয়ার হোক, বাই পোস্ট হোক, ওভার ফোন হোক, এরকম কিছু প্রসেস দিয়ে, বা হোয়াটসঅ্যাপটা বলে এনক্রিপ্টেড, কিন্তু ধরো হোয়াটসঅ্যাপ ইউজ করছে, কারণ কোম্পানি সবই জানে যে হোয়াটসঅ্যাপ কোম্পানি, তাদের কাছে সব ইনফরমেশন আছে, কিন্তু এই প্রসেসে ওরাও তৈরি করে দিতে পারে যদি তুমি এই প্রসেসে পাঠাও। হোয়াটসঅ্যাপ কোম্পানি তোমাকে মেসেজ করতে পারে। তাহলে টাস্কটা বোঝা গেল। এই টাস্কটা করতে গিয়ে বব কি করছে, বি কি করছে? ওই যে বললাম না, দুটো প্রাইম নাম্বার দিলে তাদের প্রোডাক্টটা তৈরি করা খুব সহজ। আর প্রাইম নাম্বার জেনারেটরের বিভিন্ন অ্যালগরিদম আছে, সেটা তোমরা গুগলে সার্চ করলেই পাবে। ওইগুলো নিয়ে বিশদে আলোচনা করার কিছু নেই এখন, মানে আমরা ফিজিক্সটা বোঝা বা ম্যাথসটা বোঝার চেষ্টা করছি। ওই টেকনিক্যাল জিনিসগুলো তোমরা একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবে। পি আর কিউ দুটো লাস্ট টাইম কেন দরকার? ধরো ওই যে একটা নাম্বার দিলাম, তার ফ্যাক্টর বার করছি, একটা যদি খুব ছোট নাম্বার হয় তাহলে তো তুমি চেক করতে করতে খুব করে পেয়ে যাবে। আর ওটা যদি স্কয়ার রুটের কাছাকাছি হয় তার মানে অত দূর পর্যন্ত যেতে হবে, তোমাকে এন্ড পর্যন্ত যেতে হবে। যদি দুটো খুব কাছাকাছি প্রাইম নাম্বার লার্জ হলে সেইটা করা ভাঙাটা আরো কঠিন। তাহলে এইরকম দুটো পি কিউ লার্জ প্রাইম নাম্বার সিলেক্ট করব, মানে কোনটা? তো গুণ তো সবাই করতে পারে, ওটা তো কম্পিউটার ক্যালকুলেটর তোমার যা আছে ওটা বাটন চাপলেই করবে। তো এনটা বার করব। তাহলে এখানে প্রবলেমটা কি? এনটা দিয়ে তুমি পিকিউ পাবে না, পিকিউ দিয়ে তুমি এন ক্যালকুলেট করতে পারবে, কিন্তু কাউকে যদি আমি এনটা দিই সে কিন্তু, এটা কিন্তু ইউনিক, পিকিউ কিন্তু ইউনিক, অন্য কিছু দুটো তিনটে সলিউশন না, কিন্তু দেখো প্রাইম তো দুটো তিনটে সলিউশন নেই, কিন্তু একটা ইউনিক সলিউশন। এন দিয়ে আমি কিন্তু পিকিউ তৈরি করে দিতে পারবো না আমার এই কম্পিউটারে, কারণ তোমরা আগেই দেখেছো কত বড় আমি এরকম প্রাইম নাম্বার চুজ করতে পারি, যেটা গুণ করলে আরো একটা বড় নাম্বার হয়ে যাবে, যেটা এই কম্পিউটার এই এক্সিস্টিং অ্যালগরিদম এগুলো দিয়ে সম্ভব নয়, মানে লাইফ টাইমে সম্ভব নয়। তোমার যদি পুরো জীবন দেওয়া হয় তাও সম্ভব নয়। কোনো হ্যাঁ অবশ্যই কম্পিউটার বা অ্যালগরিদমের কোনো উন্নতি হলে আলাদা, কিন্তু এক্সিস্টিং যে ব্যাপারটা আছে সেইটা দিয়ে যে পাওয়া যায়। তাহলে এইটা বোঝা গেল। বব কি করলো? পিকিউ দুটো নাম্বার চুজ করলো, জাস্ট প্রাইম নাম্বার করে, বড় প্রাইম নাম্বার মানে ওই 500 600 ডেসিমাল প্লেসের নাম্বার দিয়ে প্রোডাক্ট করলো, করে এনটা তৈরি করলো। আচ্ছা এইটা কেউ কি জানে? অল্পবাদী যারা নাম্বার তৈরি করবে বলো Euler's pi function. Euler's pi function এই জিনিসটা কি একটু বলে দাও তোমার বন্ধুদের। Less than some number and prime to the number. এই নাম্বারটা হচ্ছে, তুমি একটা প্রাইম নাম্বার আছে আর কো প্রাইমটা বসে তোমরা, কো প্রাইম কি মানে দুটোর মধ্যে কমন GCD one of them. জিসিডি কমন ফ্যাক্টরটা, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর 1 গ্রেটেস্ট কমন ফ্যাক্টরটা 1, তাদেরকে কো প্রাইম বলা হয়। যেমন 3 আর 14 কিন্তু প্রাইম নাম্বার না, বা 9টা প্রাইম নাম্বার নাই, 9 আর 14 কো প্রাইম দুইটা, বুঝতে পারলে? তাহলে এই ব্যাপারটা না সংখ্যা ফাংশন ডিফাইন করা প্রত্যেক প্রাইমের জন্য, জোর থেকে ছোট নাম্বার আবার সঙ্গে কো প্রাইম, এতগুলো কতগুলো নাম্বার আছে, ধরো 5 এর ক্ষেত্রে কটা নাম্বার আছে?
একটা কম হবে কারণ ও তো প্রাইম, ওর তো ফ্যাক্টর নেই। সব- ওর থেকে ছোট সবাই তো ওর সঙ্গে কো-প্রাইম। বোঝা গেল? দামটা বোঝা গেল? বোঝা গেল না? কো-প্রাইম বলছি কতগুলো নাম্বার ওর থেকে ছোট। একটা প্রাইম নাম্বার নিলে কি? তার সঙ্গে কো-প্রাইম হতে পারে কতগুলো সংখ্যা হতে পারে ওর থেকে ছোট? p মাইনাস 1, কারণ ওর থেকে ছোট সবাই ওর সঙ্গে প্রাইমের সঙ্গে তো ফ্যাক্টর নেই। তাহলে গ্রেটেস্ট কমন ডিভাইজারটা কত হবে? দুটো নাম্বার প্রাইম আর একটা নাম্বারে ওর থেকে ছোট নাম্বারে 1 হবে সব সময়, তাহলে তো ফ্যাক্টর নেই। তাহলে p হলে p মাইনাস 1, এটা হচ্ছে অয়লার ফাই ফাংশন বলা হয়। এবার দুটো প্রাইমের প্রোডাক্ট করলে ওটা দেখা যায় যে এরকম যদি p q দুটো প্রাইমের প্রোডাক্ট হয় তাহলে n মানে n এর থেকে ছোট n এর সঙ্গে কো-প্রাইম, ওটা তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে। ওটা হয়ে যায় p মাইনাস 1 ইনটু q মাইনাস 1। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আবার খুব ইম্পর্টেন্ট, এই ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। সেইগুলো আমরা ডিটেইলসে যাব না, একটু নাম্বার থিওরি রিলেটেড আমি একটু প্রোটোকলটা বোঝার আগে চেষ্টা করব, তারপর তোমাদের যেটাতে ওটা দেখাবো। তারপর বলছে ই একটা নাম্বার যেটা কো-প্রাইম টু এই ফাইল। ই একটা নাম্বার চুজ করলাম, র‍্যান্ডম একটা নাম্বার যেটা কি কো-প্রাইম টু ফাইল। ফাইল নাম্বার তো ক্যালকুলেট করে ফেলেছে ববের কাছে কিউ আছে ও তো ফাইল ক্যালকুলেট করে ফেলেছে। তাহলে ফাইলের সঙ্গে একটা কো-প্রাইম নাম্বার ই চুজ করব। আর ই যদি চুজ করে তাহলে এই ইনভার্স ফাংশন মানে ই এর ইনভার্স হচ্ছে d, এটা সব ইন্টিজার কিন্তু। আর এই জিনিসটা তোমরা জানো মডেল মডুলাস মানে n দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা থাকবে সেটা নেবে। একটু আগে এক্সাম্পল বললাম 2 দিয়ে মড 2, ওইটা এই ই আর ডি, ই থাকলে ডি টা পেতে গেলে তোমাকে এই ফাইলটা পেতে হয়, তাহলেই তুমি বার করতে পারবে, নাহলে এটা খুব কঠিন প্রবলেম। এটা একটা কঠিন প্রবলেম, কারণ এই নাম্বারগুলো তোমার মনে হচ্ছে সহজ, কিন্তু 1 2 3 করে চেক করব সেটা তো সম্ভব না, কারণ ওরা কত ডেসিমাল প্লেস 600 ডেসিমাল প্লেস বা 2048 বিট। তুমি কোনো ওই চেক করে শেষ করতে পারবে। তাহলে এখানে কি হলো, বব কি চুজ করলো, p q দুটো লার্জ প্রাইম গুণ করলো করে n পেয়ে গেল, ফাইন তৈরি করলো, ফাইনটা একটা ফর্মুলা জাস্ট ও পেয়ে গেল, ওর সঙ্গে কো-প্রাইম এরকম একটা র‍্যান্ডম নাম্বার চুজ করলো ই। আর ওই মডেলের রেসপেক্টে ওই ই এর একটা ইনভার্স, এটাকে ইনভার্স বলা হয় d, ওটা একটা ইন্টিজার। এই দুটো ইন্টিজার করলে এই দিকটা কি হবে, এই দিকটা হবে k n সাম k ইনটু n, n এর মাল্টিপ্লাই প্লাস 1 নাথিং এলস, এই দিকের নাম্বারটা এরকম একটা কিছু তৈরি হবে। আর ওই ডিটা পাওয়া যাবে তখনই যখন এই সংখ্যাটা জানা যাবে, তাছাড়া পাওয়া যাবে না, ওই কঠিন প্রবলেম। তাহলে এই ডি, তাহলে ডি এর কাছে কি তৈরি হলো, ডি পি কিউ এন ই র‍্যান্ডমলি চুজ করলো আর একটা ডি তৈরি হলো, আর ফাইলটা অটোমেটিক্যালি এন থাকলে ফাইলটা হয়ে যাবে। এইগুলো ডি এর কাছে আছে, এই ইনফরমেশনগুলো ডি এইগুলো তৈরি করলো। মনে করে রাখো টাস্কটা কি, অ্যালিস কিন্তু ববকে মেসেজটা পাঠাবে আর তৈরি করছে যে রিসিভার, সে এরকম একটা জিনিস তৈরি করে রাখছে, সেই জিনিসটা তৈরি করে ও কি করলো, ও এইগুলো নিজের কাছে রেখে দিল। পি কিউ ডি এর ইনফরমেশন কারোর সঙ্গে শেয়ার করবে না, বললো না এইগুলো আমি কাউকে দেব না। ও পাবলিকলি মানে সবাইকে বলে দিল, অ্যানাউন্স করে দিল যে আমার কাছে মেসেজ পাঠাতে গেলে অ্যালিস তোমাকে আমি এন আর ই পাঠিয়ে দিলাম। এই প্রোটোকল সম্পর্কে সবাই জানে, কিন্তু এই পি কিউ সম্পর্কে শুধু বব জানে, অ্যালিসও জানে না। আর এই এন ই অ্যালিস জানে, আরো পৃথিবীতে আরো যারা যারা এটা অবজার্ভ করছে তারা সবাই জানে, তাদের কোনো অসুবিধা নেই। তাহলে এন ই পাবলিক হয়ে গেল। এনটা কি, এন থেকে কি পাওয়া যাবে না, পি কিউ খুঁজে পাওয়া যাবে না, পি কিউ থাকলে এনটা করে দিতে পারবে। আর এন যদি না পায়, পি কিউ না পায়, তাহলে আইও পাবে না, ফাইলও তো তৈরি করতে পারবে না, ফাইলের জন্য তো পি কিউ দরকার। আর ফাইল যদি না পাওয়া যায়, ডিটাও পাবে না। তাহলে এন, তাহলে পি কিউ ডি সবাই সিকিউর, কেউ তৈরি করতে পারছে না এই ইনফরমেশন থেকে, তাই তো? এগ্রি করছো? কারণ এটা কঠিন, তোমরা একটু আগেই দেখলে কি ফ্যাক্টর করা কত কঠিন। তাহলে এই এনই এদেরকে পাঠিয়ে দিল কার কাছে, অ্যালিসের কাছে। অ্যালিসের কাছে কি আছে, মেসেজ আছে, মেসেজটা পাঠাতে চাইছে। ও কি করবে,
ওই এমটাকে ই দিয়ে পাওয়ার করে দেবে, এম টু দি পাওয়ার ইটা ক্যালকুলেট করবে আন্ডার মডেল। এখানে এই সিম্বলটা দেওয়া আছে আন্ডার মডিউল। এটা তো পেয়ে গেছে, ইটা পেয়ে গেছে, তাহলে এই ক্যালকুলেশনটা করতে পারবে। এই মডিউল এটা অপারেশন মানে কি, যা আসবে এম দিয়ে ভাগ করে ভাগ, শেষটা ও লিখবে, সেটা হচ্ছে সি। আচ্ছা সি থেকে কি এম পাওয়া যায় তোমরা বলো তো? লক করে দিলে তো হয়ে যেত, কিন্তু লক করে দিলে তো এমনি লগ এর নাম্বার আসবে, তো ইন্টিজার আসবে না, আসবে? এটা তো ইন্টিজার দিতে হবে, এটাও একটা হার্ড প্রবলেম, এটাকে বলা হয় ডিসক্রিট লগারিদম প্রবলেম। এটা ওই ডিফিকাল্টি ওই গুণফলের মতো, এই প্রবলেমগুলো সব রিলেটেড। এগুলো একটু তোমার আমাদের উপরে আসলে বিলিভ করে, এই প্রবলেমগুলো হার্ড প্রবলেম, এগুলো করা যায় না কম্পিউটারে। খুব বড় বড় নাম্বার হলে, খুব বড় বড় সংখ্যা হলে এগুলো করা যায়, সলভ করা যায়। এগুলো ওয়ান ওয়ে টাইপের ফাংশন। তাহলে সি তৈরি করে দিল, তাহলে সি থেকে এম কে খুঁজে পাওয়া যাবে না যত সময় না ওই ফাইন পি কিউ ডি এগুলো না পাওয়া যায়। পি কিউ পেয়ে গেলে এটাকে সলভ করে দিতে পারবে, সেই অ্যালগরিদম আছে, কিন্তু না পেলে কোনো অ্যালগরিদম নেই, যেটা এই এক্সিস্টিং কম্পিউটার দিয়ে তৈরি করা যাবে। তারপরে সিটা কি করলো, অ্যালিস ববকে পাঠিয়ে দিয়েছে। তাহলে সি থেকে কারোর কিছু বোঝার দরকার নেই, এন কি সবাই জানে, সিও সবাই জানে, সিটা বব পেয়ে গেল। এই সি যখন বব পেয়ে গেল, বব কি করলো, ওই সি এর উপরে ডি করে দিল। তাহলে এখানে কি হয়ে গেল, এম টু দি পাওয়ার ইডি। এইটা আন্ডার মডেল। আর এই এম টু দি পাওয়ার ইডি এইখানে দেখো একটা রিলেশন আছে, এটা কি অ্যাকচুয়ালি 1, এটাকে বলা হয় ফার্মার লিটল প্রিন্সিপাল, a টু দি পাওয়ার p ইজ ইকুয়ালস টু a আন্ডার মড p। তাহলে ওইটাই দেখো এই সেম জিনিস এখানে হচ্ছে, এই a আর p কোপ্রাইম, তোমার এখানে কোপ্রাইম ছিল, সেই কোপ্রাইমটা ছিল e কার সঙ্গে, এই ফাইলের সঙ্গে কোপ্রাইম, ফলে এইটা m কিছুই না, এখানে তুমি m টু দি পাওয়ার ed, এই ed ইকুয়ালস টু দেখো এইটাকে ইউজ করলে এইটা মডেল মেসেজটা পেয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে মেসেজ ওখানে ট্রান্সফার হবে। তাহলে সিকিউরিটিটা হলো কি হলো না, হলো। কিসের উপরে, তুমি কোন কোন প্রবলেমগুলো সলভ করতে পারো না, এইখানে এই পাওয়ারের প্রবলেমটা সলভ করতে পারো না, এখান থেকে এম বার করতে পারো না, এখান থেকে ফ্যাক্টরটা করতে পারো না, তাই তো? এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে আছে। তার মানে এই যে সিকিউরিটিটা আছে, কেউ বলছে না এটা কিন্তু সলিউশন নেই। মানিক স্যার যেমন বললো না ওই রিয়ালিটি কোশ্চেন, এটা কিন্তু ওই কোশ্চেনটা না, কিন্তু সলিউশন আছে, আর তুমি সলিউশনটা বার করতে পারছো না, তাহলে ফল্টটা কার? হ্যাঁ, আমাদের ফল্ট, আমরা প্রবলেমটা সলভ করতে পারছি না সেই জন্য। তাহলে এবার সেরকম যদি কম্পিউটার সেরকম পাওয়ারফুল কোনো থিওরি বা অ্যালগরিদম পেয়ে যায়, তাহলে তো এই প্রবলেমগুলো সলভ হয়ে যেতে পারে, এই প্রবলেমগুলো সলভ হয়ে যেতে পারে। আর এই প্রবলেমগুলো যদি সলভ হয়ে যায়, তাহলে তো আর এই সিকিউরিটিটা থাকবে না, ওইগুলো সলভ করলে তো এমটা পড়ে যাবে, পড়ে ফেলা যাবে মেসেজটা। তাহলে এই সিকিউরিটি কিসের উপরে বেস করে আছে, কম্পিউটেশনাল হার্ডনেস। মানে কিছু প্রবলেম আছে যেটা কম্পিউট করা এখন সম্ভব হচ্ছে না, ভবিষ্যতে হতে পারে কোন ভালো কম্পিউটার ভালো অ্যালগরিদম পেলে, কিন্তু এখন এক্সিস্টিং কম্পিউটার দিয়ে সম্ভব হচ্ছে, সেই জন্য সিকিউরিটি। এটা কোনো ফিজিক্সের ল থেকে আসছে, কেউ বলছে যে এই ল দিয়ে বলছে না এটা সম্ভব না, যে লাইটের ভেলোসিটি উপরে তুমি যেতেই দৌড়াতেই পারবে না, তুমি যতই চেষ্টা করো ওর থেকে বেশি জোরে দৌড়াতে পারবে না, তুমি যতই পার্টিকেল হয়ে যাও বা ওয়েভ হয়ে যাও হয়ে যাও, কিছুই ভাবে সম্ভব না, এরকম কোনো থিওরি থেকে তো বলছে না। এটা কি বলছে, যে এই প্রবলেমটা শক্ত আমি এখন করতে পারছি, সেই জন্য এটা সিকিউর। তাহলে আমরা সিকিউরিটিটা কি চাইছি, কোন একটা থিওরি, অবশ্যই যে থিওরিটা আমরা বিলিভ করি সত্যি, সেই থিওরির কোনো নীতির উপরে দাঁড়িয়ে আমরা বলতে চাইছি, আমরা বিলিভ করি কোয়ান্টাম মেকানিক্সটা সত্যি, কোয়ান্টাম থিওরিটা ঠিক, তাহলে ওর কিছু নীতি আছে, সেই নীতির উপরে দাঁড়িয়ে বলতে চাই যে এটা সিকিউরিটি ব্রেক করা যাবে। এখানে সিকিউরিটি ব্রেক করা যাবে না, কিন্তু সেটা বলছি আমি করতে পারছি না হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা চাই না, আমরা ফিজিক্যাল থিওরি
নীতি থেকে বলতে চাই। বোঝা গেল? তাহলে আমাদের সিকিউরিটিটা এই কম্পিউটেশনাল হার্ডনেসের উপরে। আচ্ছা এইটা তো গেল প্রোটোকলটার মধ্যে যে অঙ্ক তার উপরে। আর কি সমস্যা আছে? ক্লাসিক্যাল যে ডিভাইসগুলো তুমি ইউজ করো আর কি সমস্যা আছে? সিকিউরিটির দিক দিয়ে ভাবি যদি, তাহলে একটা উত্তর হচ্ছে যে আমরা এমন একটা ফিজিক্যাল থিওরি মতো প্রোটোকল নেই, ওই ধরনের প্রোটোকল না। ফিজিক্যাল থিওরি থেকে বলবে যে এটা সিকিউরিটিটা ব্রেক করা সম্ভব না, এই একটা আমাদের। আর একটা বলি, এই তুমি ধরো এটিএম কার্ডে যাও, এটিএম কার্ড দিয়ে এটিএম এ টাকা তুলছো, এই এটিএম কার্ডের পিন দিচ্ছ, ওখানে তো ক্যামেরা আছে, ওই পিনটা তো দেখে নিতে পারে। তারপরে ব্যাংক নিজে নিজেই তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিল এই এটিএম মেশিন দিয়ে। তুমি কি কখনো প্রমাণ করতে পারবে যে তুমি টাকাটা করোনি? পারবে না। সিসিটিভি তো আছে, তুমি তো থাকবে না। তাহলে তুমি ক্লেম করবে যে সিসিটিভি তে তো আমার তো কোনো এভিডেন্স নেই, তাহলে আমি টাকা তো তুলিনি, অন্য কেউ তুলেছে। হবে কি সেটা? সিসিটিভি তো ওদের হাতে কন্ট্রোল, ওরা তো ম্যানিপুলেট করতে পারে। তারপর তোমার পাসওয়ার্ড ভুলে গেলে, এই যে ব্যাংকের পাসওয়ার্ড ভুলে গেলে কার কাছে যাবে? ব্যাংকের কাছে গেলে ওটিপি পাসওয়ার্ড দিয়ে দেয়, তার মানে ওদের কাছে সবকিছুই আছে। তোমাকে বোকা বানাচ্ছে, ওদের কাছে সমস্ত পাসওয়ার্ড, তোমার পাসওয়ার্ড ব্রেক করার চাবি ওদের কাছে আছে। তাহলে তোমার যে সিকিউরিটি, যে পাসওয়ার্ডটা কেউ জানে না, এইটা কিসের উপর বিলিভ করছে যে পাসওয়ার্ডটা সিকিউর বা এই ব্যাংকিং সিস্টেমটা সিকিউর? তুমি বিলিভ করছো ওই ব্যাংকে যারা বসে আছে তারা তোমার সঙ্গে বদমাইশি করবে না, ওই এটিএম মেশিনটা তোমার সঙ্গে বদমাইশি করবে না। তার মানে তোমার যে সিকিউরিটিটা ওদের উপরে ডিপেন্ড হয়ে আছে না? ওরা যদি বদমাইশি করে তোমার কিছু করার নেই, কারণ ওদের হাতে সমস্ত কন্ট্রোল। সেই সিসিটিভি বলো, ব্যাংকিং এর সময় বলো, বা কম্পিউটারে ইন্টারনেটে যা কিছু ওদের হাতে তোমাকে প্রমাণ করে দিতে পারবে যে তুমি টাকাটা তুলেছো, প্রমাণ করে দিতে পারবে। তাহলে ওই যে ডিভাইস গুলো ইউজ হচ্ছে বা যে ম্যান পাওয়ার ইউজ হচ্ছে তার উপরেও তোমার সিকিউরিটিটা ডিপেন্ড করছে। তাই এই ক্লাসিক্যাল যতগুলো প্রোটোকল আছে সবাই না এরকম ডিভাইসের উপরে ডিপেন্ড। যতগুলো এরকম সিকিউর প্রোটোকল আছে এগুলোকে বলা হয়, যেমন মানিক স্যার বললো না, ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট প্রোটোকল তৈরি করবো আমরা কোয়ান্টাম দিয়ে। তাই এটা কোন ক্লাসিক্যাল প্রোটোকল সব ডিভাইস ডিপেন্ডেন্ট সিকিউরিটি দেয়। মানে তোমাকে বিলিভ করতে হবে যে মেশিনটা ঠিকঠাক কাজ করছে, বদমাইশি করে আমার প্রিন্টার বা আমার কার্ডটাকে স্ক্যান করে রাখেনি, ওই সিসিটিভি ফুটেজটা আমার প্রিন্টার অন্য কাউকে জানিয়ে দিচ্ছে না, এইগুলো তোমাকে বিলিভ করতে হবে। তাহলে এই সিকিউরিটিটাকে বলা হয় ডিভাইস ডিপেন্ডেন্ট সিকিউরিটি। তুমি কি চাইছো? ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট। তুমি ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট চাইছো। এটা সুন্দর উদাহরণ দিয়ে বলে যায় ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটিটা একটা লেম্যান ল্যাঙ্গুয়েজে বলে যায়। এখন ফেক কারেন্সি দেখো, শুনেছো? তোমাদের কখনো দেখেছো? নতুন যখন টাকা বেরিয়েছিল অনেক বেরিয়েছিল, ওই সিটিজেন ব্যাংক অফ ইন্ডিয়া এরকম দিয়ে, তোমরা হয়তো দেখেও থাকতে পারো। আচ্ছা আগেকার দিনে কারেন্সি কি ছিল? হ্যাঁ, সোনা বা রূপোর কয়েন। তখন কি সোনার কয়েন ফেক এরকম শুনেছো কখনো? স্বর্ণ মুদ্রা ফেক হচ্ছে কেন হয় না? কারণ মানে সোনার মুদ্রাটা সবচেয়ে হেভি, সোনাটা হেভি মেটাল, অবশ্যই প্লাটিনাম আগে কিন্তু তখন আরো রেয়ার ছিল তখনকার দিনে, সোনাটা সবথেকে ভারী। তাহলে তোমার কাছে তো যদি কিছু আইডিয়াল কয়েন থাকে, তাহলে তোমাকে কেউ নতুন কয়েন দিল সোনার বলে, কালার করে বা কেমিক্যাল, তোমার কোনো টেস্ট কিছু করার দরকার নেই। তুমি একটা সেফ নরমাল একটা ব্যালেন্স দিয়ে তুমি চেক করে নিতে পারবে যে তোমার আইডিয়ালের সঙ্গে ওটা হালকা, কারণ ওর থেকে তো ভারী আর কোনো মেটাল নেই যে ওকে দিয়ে ওটাকে ম্যানেজ করবে। তোমার যদি ফেক কারেন্সি হয়, ফেক সোনার মুদ্রা হয়, তাহলে সবসময় সেটা হালকা হবে। তাহলে এটা কি তোমাকে ডিভাইসের উপর ডিপেন্ড করতে হলো? কোনো ডিভাইস না। ইভেন আইনস্টাইন এসে তোমাকে বা নিউটন এসে বা বড় কেমিস্ট এসে তোমাকে যদি কনভিন্স করার চেষ্টা করে যে না এটা অরিজিনাল সোনা, তুমি নাও এই টেস্ট করেছি, আমি কেমিক্যাল টেস্ট করেছি, তুমি কি কনভিন্স হবে? হবে না। তোমার কাছে একটা জাস্ট নরমাল একটা ব্যালেন্স থাকলে তুমি ওটাকে এই করে দেবে। জাস্ট নরমাল একটা ব্যালেন্স থাকলে তুমি ওটাকে এরকম একটা নরমাল ব্যালেন্স থাকলে তোমার কাছে অবশ্যই কিছু আইডিয়া আছে, তাছাড়া তোমাকে যতই সাপ্লায়ার বলুক
যে আর তোমাকে এই সাপ্লায়ারের সঙ্গে যদি কিনেও নিয়েছে তোমাকে কনভিন্স করার চেষ্টা করছে বিশ্বের সবথেকে বড় বড় সাইন্টিস্ট আদৌ তুমি তোমার কিছু দরকার নেই তুমি তোমার ব্যালেন্স তৈরি করে নিয়েছো তোমাকে তো পরিমাপ মেজারমেন্ট দিতে হবে তুমি কিছু জাস্ট বলতে হবে কে হালকা কে ভারী আর এটা হলো ইঞ্জিনিয়ারিং চেক করতে পারে তো এইটা হচ্ছে এক ধরনের ওইরকম ভাই ইন্ডিপেন্ডেন্স সেই জন্য ফেট করাটা বেশ কঠিন ছিল ভালো লাগছে আর 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 কি ওরা যাবে হ্যাঁ? কতটা সময় যাচ্ছে এর মধ্যে কারণ কোনো প্রশ্ন থাকলে একটু বলে না হ্যাঁ একটু চুপ করে আস্তে আস্তে ব্লকচেন টেকনোলজি থেকে আমি ডিভাইস ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম বলবো। হ্যাঁ হ্যাঁ ব্লকচেন টেকনোলজি ব্লকচেন যেমন ক্রিপ্টোকারেন্সি কাজ করে। না না ক্লাসিক্যাল তো আমরা ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট বলতে পারছি না এখন ওগুলো তো সব ক্লাসিক্যাল আমরা তো বললাম সমস্ত ক্লাসিক্যাল প্রোটোকল কোনো না কোনো ভাবে ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট এখন ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট ক্লাসিক্যাল প্রোটোকল আছে ঠিক আছে ঠিক আছে সমস্ত ক্লাসিক্যাল প্রোটোকল সবাই ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট এখন ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট ক্লাসিক্যাল প্রোটোকল মানে অবশ্যই ওই কম্পিউটেশনাল হার্ডনেস বা ডিভাইস এই দুটো মিলিয়ে বলতে কথা বললে হবে না স্যার বলছি যে আমার একটা কোশ্চেন আছে যে হোয়াটসঅ্যাপে যদি আমরা দেখি তাতে ওখানে লেখা থাকে আইডি এনক্রিপশন থাকে বাট তাহলে তো ওটা তো কেউ দেখতে পাচ্ছে না হ্যাঁ কিন্তু ওই হোয়াটসঅ্যাপ যারা তৈরি করেছে গভর্নমেন্ট তাদের কাছে যায় এই সব খবরে পড়নি যে তাদের কাছে চাইছে যে চ্যাটগুলো দিতে হবে ভারত সরকার বলছে তার মানে ওদের কাছে আছে তাহলে তো আইডি এনক্রিপশন লেখার মানে কি তাহলে সেটা তো আমি বলতে পারবো না কোম্পানি তোমাকে আনসার দিতে পারবে সেটা তো কোম্পানি আনসার ওই এনক্রিপশন কিন্তু তাও তুমিও পারবে তুমি যদি যখন ফ্যাক্টরি নাম্বারটা ফ্যাক্টর করে রাখতে পারো না তোমার হোয়াটসঅ্যাপে এনক্রিপশনও হয়ে গেল তুমিও পারবে ওটা হচ্ছে আলটিমেট ও যে যায় বলুক এখন আলটিমেট ওটা কি কারণ ওরা তো আমাদের হার্ড প্রবলেম হচ্ছে আস্তে তোমরা যা বলবে আরেকটা খুব সুন্দর একটা ঠিক আছে তাহলে আমরা দেখি আরেকটা কি হবে আচ্ছা এবারে একটা নোটিস আমরা কোয়ান্টাম কনসেপ্টটা দেখছি তার আগে এই আসতে কিছু সুন্দর সুন্দর জিনিস আমাদের সিকিউরিটি রেডি গাইডে লাগে সেটা দেখি সিক্রেট শেয়ারিং সিক্রেট শেয়ারিংটা কি তোমার কাছে একটা সিক্রেট আছে তুমি তোমার দুটো বন্ধুকে আলাদাভাবে পার্ট করে ভেঙে দিবে এই দুটো বন্ধুকে বলছো ঠিক আছে এবার ওই দুটো বন্ধু পেলো পার্ট পেলো পুরোটা পেলো না কিন্তু তা অবজেক্টটা দেখবে ওই বন্ধু কখনো কিছু বুঝতে পারবে না সিক্রেটটা রিভিল করতে পারবে না যখন দুজনে মিলবে তখনই রিভিল করতে পারবে আর কি ব্যাংকে লকার টকার আছে বাবা মা আর নিজেদের ব্যাংকে যখন যাও তখন ব্যাংকের একটা চাবি আর দেখবে তোমাদেরও একটা চাবি দুটো দিলেই তবে তালা করবে তাহলে ওই তালার চাবিটা দুটো ভাগে ভাগ করা আছে তোমার কাছে একটা আছে ম্যানেজারের কাছে একটা আছে মানে ম্যানেজারের চাবিটা দিয়ে শুরু করবে না আবার তোমার চাবিটা দিয়েও শুরু করবে না দুজনের চাবি থাকবে তারপর ঘরটা এটাকে বলা হয় সিক্রেট শেয়ার বুঝা গেল এবারে তোমাকে যদি বলা হয় এইরকম কিছু জিনিস এটা কি কাজ করছে না
দেয়া আছে তাই স্ট্রেট লাইন দেয়া আছে y equals to mx এটা একটু প্রবলেম হচ্ছে ব্যাকেই আছে না ভিডিও একটু একটু বসতে আচ্ছা আমরা সিকোয়েন্সিয়ালিটা একটু অঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করি খুব ছোটবেলায় জিওমেট্রি অঙ্ক y equals to mx plus c एक आस्ते आस्ते y equals to mx plus c এখানে m টা আর c টা আননোন কেনাবেন তাহলে এই দুটোকে জানতে গেলে কটা পয়েন্ট লাগবে স্ট্রেট লাইনের উপরে দুটো পয়েন্ট হলে হয়ে যাবে তাহলে m টা ধরো সিক্রেটটা তুমি একটা y equals to mx plus c একটা স্ট্রেট লাইন তোমার বন্ধুকে দিয়ে দিলে মানে বন্ধুকে দিয়ে দিলে মানে ওইটা ইকুয়েশনটা দিলে না বললে এর মধ্যে m যেটা আছে ওটা আমার সিক্রেট তুমি কি করলে দুটো পয়েন্ট বার করলে এই স্ট্রেট লাইনের উপরে প্রথম বন্ধু এক নম্বর বন্ধুকে x1 y1 দিয়ে দিলে দুই নম্বর বন্ধুকে x2 y2 দিয়ে দিলে তাই শুধু x1 y1 দিয়ে m পাওয়া যাবে শুধু x2 y2 দিয়ে পাওয়া যাবে দুজনকে একসাথে মিলিয়ে দাও তুমি একটা বার করে দিতে পারবে তাহলে ম্যাথ দিয়ে সিক্রেট এরকম ভাবে স্প্লিট করা এটা অনেক অ্যাপ্লিকেশন আছে আমরা একটু দু একটা দেখবো এটা তিনটে বন্ধুর মধ্যে করা যেতে পারে আরো কিছু ওটাকে আরো কিছু মডিফাই করা যেতে পারে যেমন একটা সার্কেল নিলে সার্কেলের এই 8টা বলে দিলে তোমরা সিক্রেট মেসেজ তাহলে কটা পয়েন্ট লাগবে সার্কেলের উপরে 8টা বার করতে গেলে এইচ কে জানা নেই কিন্তু তিনটে পয়েন্ট লাগবে তিনটে আননোন কিন্তু তোমার যদি এই সেন্টারটা এইচ কে টা দেয়া থাকে তাহলে কটা পয়েন্ট লাগবে সার্কেলটা বার করতে আর একটা অরিজিন থাকলে আর তার মানে এই পয়েন্টটা থাকলে আর কোনো একজন হলেই হয়ে যাবে তার মানে এই সেন্টারটাকে তুমি শেয়ার করে বলতে পারো চেয়ারম্যান বলতে পারো চেয়ারম্যান একা পারবে না কিন্তু চেয়ারম্যানের সঙ্গে অন্য কোনো একজন মেম্বার হয়ে বেরিয়ে যাবে আবার দুজন মেম্বার মিলে পারবে না দুজনের মধ্যে একজনকে চেয়ারম্যান থাকতে হবে মানে সেন্টারকে থাকতে হবে আবার তিনজন মেম্বার যদি হয় তারা আবার বেরিয়ে যাবে তাহলে বিভিন্ন ভাবে তুমি এই ম্যাথসটাকে ইউজ করে জিওমেট্রিটাকে ইউজ করে এরকম বিভিন্ন ভাবে তুমি সিক্রেটটাকে স্প্লিট করতে পারো এবং তার একটা সাবগ্রুপকে বলতে পারো এতজন হলে এটা পারবে বা এ থাকলে এর সঙ্গে এ থাকলে পারবে এরকম বিভিন্ন ভাবে তোমার জিনিসটা এইটার একটা সহজ ভাষা বলা হয় কে এন ট্রান্সফর্ম মানে এন জনের মধ্যে এন জনকে তুমি সিক্রেটটা স্প্লিট করে দিলে ওর মধ্যে কে জন যদি একত্র হয় তাহলে সিক্রেটটাকে তৈরি করতে পারবে তাহলে তোমরা এবার নিজেরা বলো এরকম কিভাবে করা যেতে পারে একটা প্রোটোকল বলো নিজেরা ভাবো এই স্ট্রেট লাইন কত মনে করে দিলাম তুমি যদি তিনজনের মধ্যে দুজন দরকার তাহলে তুমি কি করতে একটা স্ট্রেট লাইনের উপর তিনটে পয়েন্ট নিতে তিনজনকে দিয়ে দিতে ওর মধ্যে যে কোনো দুজন আসলে তো স্ট্রেট লাইনটা পেয়ে যাবে এমটা পেয়ে যাবে তাহলে আমি বলছি n খানা পয়েন্ট আছে মানে n জনকে ডিস্ট্রিবিউট করতে আর ওর মধ্যে k জন হলে
সিক্রেটটা তৈরি করতে পারবে। তাহলে তোমরা আমার একটা ভালো কি তৈরি করবে এরকম একটা বলো। এই পলিনোমিয়াল তো জানো, একটা n ডিগ্রি পলিনোমিয়াল জেনারেল কটা কোএফিশিয়েন্ট থাকে, কটা আননোন প্যারামিটার থাকে একটা n ডিগ্রি পলিনোমিয়ালে? আচ্ছা একটা জাস্ট 1 ডিগ্রি পলিনোমিয়াল x a0 প্লাস a1x, এটাতে কটা প্যারামিটার আছে? দুটো না, a0 প্লাস a1x দুটো প্যারামিটার আছে। তাহলে তোমার কটা পয়েন্ট দরকার আর তার ভ্যালুটা দরকার যে তুমি পলিনোমিয়ালটা তৈরি করে দিতে পারবে? মানে f of x equals to a0 plus a1x, f of x equals to a0 plus a1x। তাহলে f of x x এর দুটো পয়েন্ট আর তার করসপন্ডিং f of x এর ভ্যালুটা, এই তো তোমার পেয়ার, মানে y আর x এর পেয়ার, তাহলে দুটো পয়েন্ট পেলে হয়ে যাবে। তাহলে তুমি যদি এরকম k জনের মধ্যে করতে চাও তাহলে কি করতে হবে? k মাইনাস 1 একটা পলিনোমিয়াল নিতে হবে, আর একটা পলিনোমিয়ালের মধ্যে তো অসংখ্য পয়েন্ট আছে, তুমি n খানা পয়েন্ট এরকম নিয়ে নাও বা সলিউশন নিয়ে নাও, নিয়ে ডিস্ট্রিবিউট করে দাও, ওর মধ্যে যে কোনো k জন একত্রিত হলে ওইটা কনস্ট্রাকশন, এটাকে বলা হয় kn ক্লাস। ঠিক আছে, এরপরে জাস্ট আরেকটা, এইটা হচ্ছে সলিউশন। এইখানে a0 টা সিক্রেট, তার মানে তোমার k খানা পয়েন্ট দরকার এই a0 সিক্রেটটাকে বার করতে গেলে। এইটা একটু খুব ইম্পর্টেন্ট, এটা বলেই শেষ করব। জাস্ট তারপরে কোয়ান্টামটা দেখিয়ে আমি কোয়ান্টামটা ডিসকাস করব। the dynamic cryptography, এটা আমরা অ্যানোনিমাস ডাইনামিক ক্রিপ্টোগ্রাফিটা আগে বলে নিই কি জিনিস। ডাইনামিক ক্রিপ্টোগ্রাফিটা হচ্ছে যে তোমরা তিন বন্ধু ধরো একটা রেস্টুরেন্টে খেতে গেছো, রেস্টুরেন্টে খেতে গিয়ে কেউ একজন বিলটা দিয়েছে, ঠিক আছে, কিন্তু সে অন্যদেরকে রেসপেক্ট দেওয়ার জন্য সে রিভিল করতে চাইছে না তার আইডি। বুঝতে পারলে প্রবলেমটা? উইকিলিক ব্যাপারটা জানো? উইকিলিক শুনেছো? কি বলো তো? হ্যাঁ, তা ধরো এরকম উইকিলিক তোমার আইডেন্টিটিটা যদি কেউ জেনে যায় তাহলে তো গভর্নমেন্ট এসে তোমাকে ধরবে। তাহলে তোমার আইডেন্টিটি রিভিল না করে তুমি যদি উইকিলিকটা করতে পারো তাহলে পারো না? সেটাই তো করা হয়। তাই এটা হলো এরকম, ওই ডাইনামিক ক্রিপ্টোগ্রাফির প্রবলেমটা অ্যাকচুয়ালি উইকিলিক। তুমি পে করে দিলে, মানে তুমি ইনফরমেশনটা লিক করলে, কিন্তু তোমাকে কে পে করেছে এই তিনজনের মধ্যে, বুঝতে পারলে? আর অ্যানোনিমাস বিষয়টা একটু মডিফাইড প্রবলেমটা হচ্ছে কি, আগেকার জুরি সিস্টেম তোমরা হয়তো দেখে থাকবে পুরোনো দিনে যে ইংলিশ মুভি দেখলে, জুরি সিস্টেম কারণ কিছু ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হলে জাজ কিন্তু দিত না, যার একটা জুরি বসানো 10 জন 15 জন জুরি মেম্বার থাকতো, সেই জুরি মেম্বারের সবাই যদি হ্যাঁ বলতো তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট হতো, সবাইকে হ্যাঁ বলতে হবে। এবার যার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে সে যদি দেখে নেয় যে আমাকে কে হ্যাঁ বলছে আর কে না বলছে, তাহলে তো সে পরে রিভেঞ্জ নিতে পারবে, যে এই আমার ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে ছিল, যে ক্রিমিনাল সে তো রিভেঞ্জ নিয়ে নিতে পারে। তাহলে ওই হ্যাঁ না বলাটা মানে যে এগেইনস্ট বা ফরে ইন ফেভার, সেই ভোটিং যেটা হচ্ছে সেটা যাতে অ্যানোনিমাস থাকে, কেউ না করে, ইভেন নিজেদের মেম্বারদের মধ্যেও না, এটাকে বলা হয় অ্যানোনিমাস। তো এই প্রবলেমগুলো মানে ক্লাসিক্যাল সলিউশন আছে, এগুলো ফুল প্রুফ, কিন্তু প্রবলেমটা কোথায়, যে ক্লাসিক্যাল সলিউশন আছে ওখানে ওই একটা কি এক্সচেঞ্জ করতে হয়, মানে একটা জিনিস শেয়ার করতে হয়, যে আমি সেটা করছি তোমাকেও সেটা দিতে হবে। এই জিনিসটা শেয়ার করব কি করে? সিক্রেটটা, এই সিক্রেটটা শেয়ার করলে এই ক্লাসিক্যাল প্রোটোকল ফুল প্রুফ, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে শেয়ার করবো, যখন দুজন দুই জায়গায় বসে আছে, আমি একটা সিক্রেট আমার বন্ধুকে পাঠাবো, এটা না করলে থার্ড পার্টি যেন না হয়, এইটার উপরে ডিপেন্ড করে আছে যে সব সিকিউরিটি। আমি প্রোটোকল করে ডিটেইলসে যাচ্ছি না, তো এইটা তো আমাদের আগেই জেনেছি, এটা তো একটা ক্রিপ্টোগ্রাফিক প্রবলেম, কি ডিস্ট্রিবিউশনের প্রবলেম, এই আরএসএ টাইপের প্রবলেম, মানে আমি সিক্রেট মেসেজটা পাঠাবো তো সেটা তো অরিজিনালি সিকিউর নয়, ওটা ওই কম্পিউটেশনাল হার্ডনেস প্রবলেমের উপর ডিপেন্ড হয়ে আছে। তার মানে এই ধরনের ক্লাসিক্যাল প্রোটোকলগুলো আদতে
সব ওইরকম একটা কি ডিস্ট্রিবিউশন প্রটোকল বা আরএসএ টাইপ প্রটোকলের উপর ডিপেন্ড করছে বলে ওরাও নয়। তাহলে ওই আরএসএ বা ওই কি ডিস্ট্রিবিউশন মানে দুই জায়গায় কিটা তৈরি করে দেবে পাবলিক চ্যানেল ইউজ করে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ওইটা যদি সলভ করে দিতে পারি এই সব প্রবলেমগুলো আমরা পরপর এক একটা প্রটোকল দিয়ে সলভ করতে পারি। তো জাস্ট এইটার জন্য আমরা কোয়ান্টাম থিওরিতে ইউজ করে 1984 সালে প্রফেসর বেনেট আর ব্যাচার এরা একটা প্রটোকল দেয়, এটাকে বলা হয় BB84 প্রটোকল। শুনেছো কেউ নাম? ক্রিপ্টোগ্রাফি এরকম কি ডিস্ট্রিবিউশন প্রটোকল দেয় কোয়ান্টাম সিস্টেমে। তো কোয়ান্টাম সিস্টেমের কিছু প্রপার্টি তোমরা জানো? কোয়ান্টাম স্টেট জানো কি? পড়ো তো। কোয়ান্টাম কোনো কোর্স ছিল না 12 এ ছিল না তোমাদের? হ্যাঁ, আচ্ছা অর্থোগোনালিটি নন অর্থোগোনালিটি বোঝো? হ্যাঁ, ক্লাসিক্যালে কোনো নন অর্থোগোনাল স্টেট এক্সিস্ট করে? হ্যাঁ, মানে ক্লাসিক্যালে এমন কোন স্টেট এক্সিস্ট করে দুটো স্টেট যে তুমি ডিস্টিংগুইশ করতে পারছো না, আলাদা করতে পারছো না? কোয়ান্টামে করে? কোয়ান্টামে করে। তোমার যদি নন অর্থোগোনাল স্টেট হয়, অর্থোগোনাল স্টেট না হয়, তাহলে তুমি কোনো মেজারমেন্ট দিয়ে ওদের পারফেক্টলি আলাদা করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু আছে। ওইটার উপরে বেস করে কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশনটা তৈরি হয়। আমরা সেটা একটু দেখি। আচ্ছা তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ, ঠিক আছে, আমি খুব বেশি আর বলবো না, কয়েকটা লাইন আর বলবো। এটা লাইভ ডিটেকশন ছিল, তোমরা যেহেতু অধৈর্য হয়েছো এটা আর বলছি না। এই যে কোয়ান্টাম ডিস্ট্রিবিউশনটা যা বলি, এইগুলো কি তোমরা পরিচিত? এটা কি? x টা মানে হচ্ছে সিগমা x পাউলিং ম্যাট্রিক্স, তাই তো? তার r, তাই তো? আর এটা হচ্ছে সিগমা x এর ডাউন স্টেটটা, মানে একটা পাউলি ম্যাট্রিক্স আছে তো, এই পাউলি ম্যাট্রিক্সের 2 ক্রস করে একটা ম্যাট্রিক্স, তার আইগেন ভ্যালু হয় একটা প্লাস একটা মাইনাস, জানো তো? তাহলে এইটা হচ্ছে এই নোটেশনটা মানে হচ্ছে প্লাস মানের সঙ্গে আইগেন ভ্যালু আইগেন ভেক্টরটা, আর এই নোটেশনটা মানে হচ্ছে মাইনাস ওয়ানের সঙ্গে আইগেন ভেক্টরটা। সিমিলারলি এটা z এর ক্ষেত্রে তো এই স্টেটটা এরা দুজন অর্থোগোনাল, কিন্তু এই চার মানে এটার সঙ্গে এ নন অর্থোগোনাল, এটার সঙ্গে এ নন অর্থোগোনাল, মানে x এর আর z এর এরা নন অর্থোগোনাল। এই চারটে এরা হচ্ছে নন অর্থোগোনাল। আর এই যে নন অর্থোগোনাল একটা বিউটি আছে, নন অর্থোগোনাল বলেও কিছু প্রবাবিলিটি তো অনেক সময় আলাদা করা যায়। এই চারটে এমন কোনো মেজারমেন্ট নেই যে তুমি কিছু প্রবাবিলিটি তো আলাদা। এই চারটেকে ইউজ করে তোমার কি ডিস্ট্রিবিউশন প্রটোকল, এটা কি শুনবে না থাকবে? ঠিক আছে, এইটুকুই ক্লিয়ার আছে। প্রশ্ন আছে কার?
স্যার অফ করে দিন। কেমন লেগেছে?